And that's it. A victory by 8 wickets in just the 28th over. আয়ারল্যান্ডকে গুড়িয়ে দিয়ে দাপুটে জয় বাংলাদেশের। ত্রিদেশীয় সিরিজে আইরিশদের বিপক্ষে 8 উইকেটের বিশাল ব্যবধানে জিতল টাইগাররা। চলতি মাসের প্রথম 15 দিনের রেকর্ড পরিমাণ ভোগ্যপণ্য আমদানি। খাতুনগঞ্জে কমছে রমজানের অত্যাবশ্যকীয় পণ্যের দাম, প্রভাব পড়বে সারা দেশে। অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, বিকেলের পরীক্ষা স্থগিত, পরীক্ষার্থীদের ক্ষোভ। ঝালকাঠিতে চুরির অপরাধে বস্তায় ভরে 10 বছরের শিশুকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ, 2 জন গ্রেফতার। চট্টগ্রামে চোর সন্দেহে এক শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। এবং একের পর এক অভিযানেও থামানো যাচ্ছে না জঙ্গি তৎপরতা। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় গ্রেফতারের দিকে নজর পুলিশের। রাজনৈতিক মদদ বন্ধের তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মটুসি। অবশেষে দেশের প্রধান পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে কমতে শুরু করেছে ভোগ্যপণ্যের দাম। চলতি মাসের প্রথম 15 দিনের রেকর্ড পরিমাণ পণ্য আমদানি ও খালাস হওয়ায় প্রভাব পড়েছে ভোগ্যপণ্যের বাজারে। টাকার সঙ্গে ডলারের বিনিময় হার অপরিবর্তিত থাকলেও গত কয়েকদিনের ব্যবধানে রমজানের অত্যাবশ্যকীয় পণ্য ছোলা, চিনি ও ভোজ্য তেলের দাম কমেছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম কাস্টমস হাউসের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম 15 দিনে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানির পর খালাস হয়েছে 1,28,000 মেট্রিক টন ছোলা, ভোজ্য তেল ও চিনি। আর এপ্রিল মাসে 24 লাখ মেট্রিক টন ছোলা, ভোজ্য তেল ও চিনি আমদানি হয়। চট্টগ্রাম কাস্টম হাউসের শীর্ষ কর্মকর্তার দাবি, এখন পর্যন্ত চাহিদার তুলনায় 15 থেকে 20% বেশি ভোগ্যপণ্য আমদানি হয়েছে। 27,000 মেট্রিক টন ছোলা, 41,000 মেট্রিক টন ভোজ্য তেল এবং 60,000 মেট্রিক টন চিনি আমদানি হয়েছে মে মাসের প্রথম 15 দিনে। এর আগে এপ্রিল মাস পর্যন্ত দেশে 5 লাখ মেট্রিক টন ছোলা, 15 লাখ মেট্রিক টন ভোজ্য তেল এবং 4.5 লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়েছিল। রমজান মাসে দেশে 1.5 লাখ মেট্রিক টন ছোলা, প্রতিদিন 6 থেকে 7,000 মেট্রিক টন ভোজ্য তেল এবং 12 থেকে 13,000 মেট্রিক টন চিনি চাহিদা রয়েছে। গত বছরের তুলনায় প্রত্যেকটি আইটেমই প্রায় 15 to 20% বেশি এসছে। কোনোভাবেই কোনো সংকট থাকবার কোনো কারণ নেই। এটি যদি কেউ করে থাকে সেটি কৃত্রিম সংকট। নিশ্চয়ই ল এনফোর্সিং এজেন্সি এবং অন্যান্য যারা আছেন প্রশাসনের, তারা এই বিষয়গুলো দেখবেন। আন্তর্জাতিক বাজারে বুকিং রেটের পাশাপাশি ডলারের দর বেড়ে যাওয়ার অজুহাতে গত 2 সপ্তাহে পুরোপুরি অস্থির ছিল দেশের ভোগ্যপণ্যের বাজার। তবে আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় কমতে শুরু করেছে ভোগ্যপণ্যের দাম। গত সপ্তাহে উন্নত জাতের ক্যাবরা ছোলা প্রতি কেজি 80 থেকে 81 টাকা বিক্রি হলো, এখন বিক্রি হচ্ছে 78 টাকা দরে। সাধারণ মানের ছোলা প্রতি কেজি 3 টাকা কমে বিক্রি হচ্ছে 73 টাকায়। 1 নম্বরটা বিক্রি হতো আপনার কাইপরা, ওইটা ছিল আপনার 81 টাকা, আজকে বিক্রি হচ্ছে সেটা 78 টাকা কেজি। আর যেটা আপনার জিব্বুর কোয়ালিটি, ওইটা বিক্রি হতো গত সপ্তাহে 76 টাকা কেজি, এই সপ্তাহে বিক্রি হচ্ছে আপনার 73 টাকা কেজি। আশা করি এভাবে যদি সরবরাহ থাকে আগামীতে ছোলার দাম বাড়ার সম্ভাবনা খুবই কম। অন্যদিকে মন প্রতি 20 থেকে 40 টাকা কমেছে সব ধরনের ভোজ্য তেলের দাম। গত সপ্তাহে প্রতি মন সয়াবিন 3000 টাকায় বিক্রি হলো, এখন 2960 টাকা। পাম অয়েল 2610 টাকার পরিবর্তে 2580 টাকা এবং 2770 টাকা সুপার সয়াবিন বিক্রি হচ্ছে 2740 থেকে 50 টাকায়। সরবরাহ বেশি এবং আন্তর্জাতিক বাজারে একটু কম, আর ঢাকার বাজারে একটু বেশি কম হওয়াতে চিটাঙের বাজারে একটু 15-20 টাকা প্রতি মনে কমেছে। কমেছে চিনির দামও। এক সপ্তাহের ব্যবধানে মন প্রতি চিনি 60 টাকা কমে বিক্রি হচ্ছে 2130 টাকা দরে। চিনির দাম যথেষ্ট স্বাভাবিক আছে, তবে ঢাকার যে মিলগুলো তারা সঠিক মতো ডেলিভারি দিচ্ছে না। যদি ডেলিভারি সঠিক মতো দিত তাহলে চিনির বাজার আরো অনেক কমে যাবে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে 1,25,000 মেট্রিক টন চিনি নিয়ে 3টি এবং 45,000 মেট্রিক টন ভোজ্য তেল নিয়ে 2টি জাহাজ খালাসের অপেক্ষায় রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষায়। পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার আগের রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে হাতে লেখা প্রশ্ন ও সমাধান। তারা জানান, ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে শুক্রবার সকালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র হুবহু মিলে গেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে এদিন বিকেলের পরীক্ষা স্থগিত করা হয়। তবে একই দিন সকালে অনুষ্ঠিত প্রথম পরীক্ষা বাতিল হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে শিক্ষাবিদরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই বারবার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে। রাশেদ বাপ্পির রিপোর্ট।
মোতাহার যশোর থেকে ঢাকা এসেছিলেন অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগের বাছাই পরীক্ষায় অংশ নিতে। যথাসময়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হলেও অংশ নিতে পারেননি পরীক্ষায়। কারণ এরই মধ্যে প্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত করা হয়েছে দ্বিতীয় ভাগের বাছাই পরীক্ষা। পরীক্ষার্থীদের অভিযোগ, বৃহস্পতিবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে বাছাই পরীক্ষার প্রশ্ন। অনেকেই প্রশ্নের সমাধানও পেয়ে যান ইন্টারনেটে। এসব অভিযোগের পরও সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রথম ভাগের বাছাই পরীক্ষা। পরীক্ষা শেষে মূল প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া কথিত প্রশ্নপত্র মিলে গেছে বলে অভিযোগ পরীক্ষার্থীদের। 72 নম্বরে C10 আনসার দেওয়া আছে, 73 নম্বরে 04 আনসার দেওয়া আছে। এভাবে করে দেখেন 14 নম্বর প্রতিটা কোশ্চেন দেখেন মিল আছে। গাড়ি ভাড়া দিয়ে নারায়ণগঞ্জ এখানে আসতে আমার প্রায় 100 টাকা লেগে যায়, যাইতে পারে 100 টাকা লাগবে, 200 টাকা। তাহলে এই 200 টাকা কোথা থেকে আসবে? একই পদে বিকেল 3টায় দ্বিতীয় ভাগের পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশ্ন ফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে তা বাতিল করে কর্তৃপক্ষ। এসব কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীরা প্রকাশ করেন তীব্র ক্ষোভ। প্রথম ভাগের পরীক্ষা বাতিলেরও দাবি জানান তারা। এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে ব্যাংকের মাধ্যমে তখনও কোশ্চেন আউট হয়েছে, আবার এখন ব্যাংকার সিলেকশন কমিটি নেওয়ার পরেও কোশ্চেন আউট হচ্ছে। 60 থেকে 70-এর মধ্যে পেতেই আমাদের অনেক কষ্ট হচ্ছে। সেখানে একটা ছেলে প্রশ্ন পেয়ে 95 থেকে 90 পাচ্ছে। তবে প্রথম ভাগের পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়টি অস্বীকার করে তা বাতিল করা হবে না বলে জানিয়েছে পরীক্ষার দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ। প্রশ্নপত্র ফাঁসের কোনো আমাদের কাছে কোনো তথ্য নাই। বিশাল পরীক্ষাটা এরকম কথা শুনতেছি, আমরা কোনো রিস্ক না নিয়ে আমরা স্থগিত আছি, সেটা আমরা পরে নেব। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা যায় না বলেই একের পর এক প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে বলে মনে করেন শিক্ষাবিদেরা। প্রশ্ন ফাঁসের বেলায় অভিযুক্ত যারা, তাদের কিন্তু আজও পর্যন্ত কোনো দণ্ড হয়নি আর কি, বা তেমন কোনো আইনও নেই যে দণ্ড দেওয়া যাবে আর কি। জবাবদিহিতা ও সততা নিশ্চিত করতে পারলেই এমন প্রশ্ন ফাঁস ঠেকানো সম্ভব বলেও মনে করেন তিনি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ঝালকাঠিতে বস্তায় ভরে 10 বছরের এক শিশুকে নির্মমভাবে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে। এমনকি 2 হাতে সুই ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি 2000 টাকা চুরির অপবাদ দিয়ে তার উপর নির্যাতন চালানো হয়। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। জেলা প্রতিনিধি পলাশ রায়ের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 5 দিন ধরে ভাঙা পায়ে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন 10 বছরের এই শিশু। এলাকাবাসী জানান, গত 14 মে ঝালকাঠি সদর উপজেলার আলীপুর এলাকার একটি মসজিদের 2000 টাকা চুরি হয়। এ ঘটনায় সন্দেহ করা হয় স্থানীয় রাশিদা বেগমের 10 বছরের ছেলে সাগরকে। সেদিন বিকেলেই ওই শিশুকে বাড়ি থেকে ধরে নিয়ে যান স্থানীয় সত্তার, জামাল ও তার সহযোগীরা। স্বজনদের দাবি, চুরির অভিযোগ তুলে বস্তায় ভরে লাঠি দিয়ে সাগরকে বেধড়ক পেটানো হয়। অমানবিক নির্যাতনে তার একটি পা ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আমরা কেউ বাড়ি আসছিলাম না, ও একাই ছিল বাড়িতে। আর ওরে মারতে, একবার মারার পরে বাড়িতে দৌড়ে পলাই গেছে। বাড়িতে যাই ঘর ভাঙ্গে, ঘরে তো বেড়া ভাঙ্গে তারপর নিয়ে আসছে। একবার মারছে, মাঝে হাতে শুরু করছে, তারপর বালির মুখ ভিতরে হালাইয়ে উত্তর গেছে। পাতায় পাতা তো পিঠে, তারপর পাড়াইছে। ওটা কোনো অস্ত্র দিয়ে, লাঠি হইতে পারে, সেটা ইট হইতে পারে, হাত হইতে পারে, সেগুলো দিয়ে তার বিভিন্ন জায়গায় আঘাত করার চিহ্ন আছে। তার বাম হাঁটুর উপরেও আপনার বই আছে। এই ঘটনায় 9 জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর জামাল ও হৃদয় নামে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, তাদের নির্দেশনায় আমরা রাতে অভিযান পরিচালনা করে আমরা 2 জন আসামিকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদেরকেও গ্রেপ্তার করানো হবে এবং গ্রেপ্তারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হবে। ক্ষতিগ্রস্ত যে পরিবারটি, তাদেরকে আমরা আশ্বস্ত করেছি আমরা আইনগত ব্যবস্থা নেব। সাগর স্থানীয় আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র। সময় সংবাদ, ঝালকাঠি। এদিকে চট্টগ্রামে চোর সন্দেহে এক শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নগরীর চকবাজারে চানমিয়া মুন্সিডেন এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, ইদ্রিস জামে মসজিদের সাউন্ডবক্স চুরির অভিযোগে এক শিশুকে আটক করে মুয়াজ্জিন জসিম উদ্দিন। এ সময় শিশুটির মুখমণ্ডল বস্তা দিয়ে ঢেকে মাটিতে ফেলে পা দিয়ে আঘাত করা হয়। লাঠি দিয়ে বেধড়ক পেটানোর পর বেশ কয়েকবার তাকে মাটিতে তুলে আছাড় মারেন জসিম উদ্দিন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিও চিত্র ভাইরাল হওয়ায় অভিযুক্ত জসিম উদ্দিনকে আটক করে চকবাজার থানা পুলিশ। এদিকে ঘটনার পর থেকে শিশুটি নিখোঁজ থাকলেও শুক্রবার রাত 11টার দিকে নগরীর চকবাজার এলাকায় তাকে খুঁজে পাওয়া যায়।
একজন মারার জন্য প্রস্তুতি নিচ্ছে, আমি বলছি ভাই ছেড়ে দেন না, ছেড়ে দেন। তো একজন আঞ্চলিক ভাষা আমাকে বললো আপনি কে, ইবা হন বা হন অন্য চলে যান, এইভাবে কথা হয়নি। তাই আমি পরে বাধ্য হয়ে পরে ওদের আমি মোবাইলটা অন করে ভিডিওটা করে ফেললাম। ভিডিওটা করে জাস্ট আমি মিডিয়ার আশ্রয় নিলাম। মুয়াজ্জিমের বক্তব্য হলো ওই ছেলেটা নাকি ওই মসজিদের কিছু ওই সাউন্ড বক্স যদি করে নিয়ে গেছিল, তো সে ওই ছেলেটাকে হাতে নাতে ধরেছে, তার ব্যাগের মধ্যে ওই মসজিদে চুরি হওয়া সাউন্ড বক্স এটা পেয়েছিল, তাকে সেই হিসেবে তাকে মারধর করে ওই এলাকা থেকে আমরা অ্যারেস্ট করি। রাজধানীর যাত্রাবাড়িতে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 9টার দিকে ছনটেক এলাকায় দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি এলাকাবাসীর। ছুরিকাঘাতের পর ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, হিটলার সাইফুল ও তোতলা বাবু এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশ বলছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার কলিজার টুকরা, আমার এটার বিচার চাই ভাই, আমার এটার বিচার চাই। ওরা সন্ত্রাস ভাই, একজনকে হিটলার কইলে চিনে, ঠিক আছে, আরেকজন বাবু, ঠিক আছে, তোতলা বাবু, ঠিক আছে, ওরাই হলো মেন। ময়নাতদন্তের জন্য শ্রোতা প্রস্তুত করে আমরা এনে দিয়ে যাব, তারপর এটা মামলা হবে, মামলা বলে পরে বিস্তারিত পরে জানা যাবে। ঢাকার কেরানীগঞ্জ থেকে অপহৃত 3 মাসের শিশু কিনারা রহমান শিনকে উদ্ধার করেছে র্যাব। গ্রেফতার করা হয়েছে অপহরণকারী সুমনকে। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ইলেকট্রিশিয়ান পরিচয়ে বুধবার রাতে শিনদের বাসায় যায় সুমন। পরে তার মা ঋতুকে আটকে রেখে শিনকে অপহরণ করে নিয়ে যায়। অন্যদিনের মতোই 17 মে সন্ধ্যায় বাসায় ঘুমাচ্ছিল 3 মাসের শিশু কিনারা রহমান শিন। ওই দিন বৈদ্যুতিক কাজের জন্য ইলেকট্রিশিয়ান সুমন তাদের বাসায় গেলে শিশুর মা ঋতু তাকে বসতে বলে পাশের রুমে যায়। এ সময় সুমন রুমের দরজা বাইরে থেকে আটকে রেখে শিনকে নিয়ে পালিয়ে যায় বলে জানায় তার মা। আমার ভাবির সাথে ফোনে কথা বলতেছি, দরজায় নক করছে সেই ছেলেটা, ইলেকট্রিশিয়ান। তো নক করার পরে আমি দরজা খুলে দিছি আর ফোনে কথা বলতেছি। সামনের রুমে বাচ্চা ঘুমায় রয়েছে, আমি পাশের রুমে কাপড় রাখতে গেছি। কাপড় রাখতে যখনই গেছি তখন আমাকে বাইরে, আমি রুমের ভিতর ঢোকা মাত্রই বাইরে থেকে দরজা আটকায় দিছে। আটকায় দেওয়ার পরে বাচ্চা নিয়ে বের হয়ে গেছে। পরে ফোন করে 2 লাখ টাকা মুক্তিপণ চায় সুমন। ঘটনার একদিন পর বৃহস্পতিবার শিনের বাবা র্যাবের কাছে অভিযোগ করেন। এরপর র্যাব অভিযান চালিয়ে গ্রেফতার করে অপহরণকারী সুমনকে। শিশু কন্যার মায়ের কাছে ফোন দিয়ে বলে যে তোর মেয়েকে নিয়ে এসেছি, 2 লাখ টাকা রেডি রাখ, র্যাব পুলিশকে জানাবি না তাইলে মেরে ফেলবো, এই বলে ফোন কেটে দেয়। 12টার দিকে আমাদের ক্যাম্পে আসে। আসার পরে আমরা কেরানীগঞ্জে অবস্থান জানতে পারি। জানার পরে ব্যাপক অভিযান শেষে রাত 9টা নাগাদ শিশুটিকে আমরা সেখান থেকে উদ্ধার করি। সুমনের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরের ঠিঙ্গামারা গ্রামে। আমরা ওই শিশুটিকে উদ্ধার করি। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। পাবনায় প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর মামলায় ভূমিমন্ত্রীর ছেলে সহ 11 জন গ্রেফতার, পাঠানো হয়েছে কারাগারে। ত্রিদেশীয় সিরিজে টাইগারদের জয়ের খবর। আয়ারল্যান্ডের বিপক্ষে ফেভারিটের মতো জিতল টিম বাংলাদেশ। আইরিশদের 8 উইকেটের বিশাল ব্যবধানে হারালো টাইগাররা। প্রথম ব্যাট করে মুস্তাফিজ মাশরাফিদের বোলিং তোপে 181 রানের গুটিয়ে যায় স্বাগতিকরা। জবাবে সৌম্যের দুর্দান্ত ব্যাটিংয়ে 22 ওভার 5 বল বাকি থাকতে দাপুটে জয় তুলে নেয় টাইগাররা। প্রথম ম্যাচ পরিত্যক্ত, পরের ম্যাচে সম্ভাবনা জাগিয়েও মুদ্রার উল্টো পিঠ দেখতে হয়েছে টাইগারদের। তাই কিনা তেতে ছিল বাংলার বাঘেরা। এবার তাই আহত বাঘের থাবায় তছ নচ আইরিশরা। আইরিশদের অঘটনের স্বপ্ন দিবায় থেকে গেল, আর বাংলাদেশ 137 বল বাকি থাকতে ফেভারিটদের মতো জয় নিয়ে মাঠ ছাড়ল। এর আগে টস ভাগ্য কথা বলেছিল অধিনায়ক মাশরাফির পক্ষে। উইকেটে কিছুটা ঘাস থাকায় ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন নরেল এক্সপ্রেস। রুবেলের প্রথম ওভার তো আগুনে, তাই রান আসেনি একটিও। পরের ওভারে আসরের শুরুতেই ছন্দে ফেরার আভাস দেওয়া মুস্তাফিজের কাটারে বোকা বনে যান ওপেনার পল স্টার্লিং। এই ব্যাটসম্যান যেমন ফিরেছেন শূন্য হাতে, তার দলের স্কোরবোর্ডও তখন ছিল শূন্য স্থানে। বাকি গল্পে টাইগার বোলাররা আইরিশ ব্যাটসম্যানদের শাসন করেছেন ইচ্ছে মতো। মাশরাফির ওভারে মোসাদ্দেকের হাতে জীবন পাওয়া পোটারফিল্ড, সে মোসাদ্দেকের স্পিনেই খেয়েছেন ধরা। আর আইরিশদের মিডল অর্ডারের ব্যাটিং স্তম্ভকে স্তব্ধ করেছে সাকিবের এমন স্পিন জাদু।
এবার দৃশ্যপটে দীর্ঘদিন পর বাংলাদেশের নয়নমণি কাটার মাস্টার মুস্তাফিজ। আইপিএলে সাইড বেঞ্চে বসে থাকা জ্বালা মিটিয়েছেন দাফিজ। কেন তিনি ক্রিকেট বিশ্বে বিশেষ, তাই আবারও দেখালেন দুই ওব্রায়েন, উইলিয়ামসন, ডকরেল এই 4 আইরিশ ব্যাটসম্যানের উইকেট শিকার করে। শেষের গল্পে মাশরাফির জোড়া আঘাতে নিমিষেই ভেঙে পড়ে আইরিশদের ব্যাটিং মেরুদণ্ড। 182 রানের টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা তামিম ও সৌম্যর ব্যাটে। পাওয়ার প্লে 10 ওভারে স্কোরবোর্ডে ওঠে 69 রান। সৌম্যর সাথে রসায়ন জমিয়ে দারুণ খেলছিলেন তামিম, কিন্তু 50 থেকে 3 রান দূরে থাকতেই দেশসেরা ওপেনার তামিম আউট হলেও বাহারি সব স্ট্রোক প্রদর্শন চলতেই থাকে সৌম্যর ব্যাটে। গেল 2 ম্যাচে ব্যর্থ সাব্বির ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু ভালো খেলার পরও এমন দৃষ্টিকটু শটে নিজ ইনিংস থামিয়েছেন 35 রানের ঘরে। আর কোনো সুখের দেখা পায়নি আয়ারল্যান্ড, কারণ ব্যাক টু ব্যাক উইলো থেকে 50 ছোটানোর সৌম্যর অপরাজিত 88 রানে বিশাল জয় উদযাপন করে বাংলাদেশ। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারায় এই ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ, যেখানে ব্যাটিং বোলিং 2 বিভাগেই টাইগাররা ভালো করায় জয়টা সহজ হয়েছে। ম্যাচ শেষে এমনই মন্তব্য করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এছাড়াও মুস্তাফিজের ফর্মে ফেরাটা দলের জন্য ইতিবাচক বলেও মনে করেন এই টাইগার স্কিপার। জয় দলের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়। এই ম্যাচ জিতে তাই ভালো লাগছে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছি, সেটা সব বিভাগেই, তাই জয়টা সহজ হয়েছে। আর বিশেষভাবে বলবো মুস্তাফিজের ফর্মে ফেরার কথা, এটা আমাদের জন্য দারুণ একটি সুখবর। একের পর এক অভিযানেও থামানো যাচ্ছে না জঙ্গি তৎপরতা, বরং দিন দিন আরো সহিংস হয়ে উঠছে জঙ্গিরা। এই প্রেক্ষাপটে পুলিশ বলছে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে জঙ্গিদের নিরস্ত্র করা এবং গ্রেফতারের দিকে নজর দেওয়া হচ্ছে। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে জনসচেতনতার প্রত্যাশা পুলিশের। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন জঙ্গিবাদ নির্মূল করতে হলে রাজনৈতিক মদদ বন্ধ করতে হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে গেল কয়েক মাসে 15টি জঙ্গি বিরোধী অভিযানে মারা গেছে 65 জঙ্গি। তবে প্রথম দিকের অভিযানগুলোতে দেখা গেছে আত্মসমর্পণের আহ্বানে সাড়া না দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছে তারা। কিন্তু 24শে ডিসেম্বর আশকোনা অভিযানের সময় আত্মঘাতী হয় এক নারী। আর সিলেটে আতিয়া মহলে অভিযানের সময় দেখা গেছে মূল অভিযান স্থলের পাশে বোমা পুঁতে রেখে দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার কৌশল নেয় জঙ্গিরা। সবশেষ রাজশাহীর গোদাগাড়িতে আস্তানা থেকে বের হয়ে এসে এক ফায়ার সার্ভিস কর্মীকে কুপিয়ে হত্যা করে সশস্ত্র জঙ্গি সদস্যরা। এই অবস্থায় পুলিশের পর্যবেক্ষণ দিন দিনই বেপরোয়া হচ্ছে উগ্রবাদীরা, ফলে তাদের নিরস্ত্র করার দিকেই নজর দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তাদেরকে ডিসআর্ম করা, তাদেরকে গ্রেফতার করা কিংবা তাদের ম্যাটেরিয়ালসগুলোকে রিকভার করা, এগুলো হলো প্রথমে যে এই মুহূর্তে যে ঝুঁকিটা আছে সেই ঝুঁকিটাকে রিডিউস করার জন্য। এর পরবর্তী থাকে যে টোটাল রিক্রুটিং প্রসেস এবং তাদের ট্রেনিং প্রসেসের উপরে হাত দেয়া। তো সেটা যখন কমপ্লিট হয়ে যায় তখন থাকে যে যে পদ্ধতিতে তারা সোসাইটিতে পেনিট্রেট করতেছে বা তারা ইনভাইট করতেছে সেই বিষয়গুলোর উপরে থিসিস দেয়া। জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত রাখার কোনো বিকল্প নেই মত দিয়ে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শুধু আইন প্রয়োগ কিংবা সামাজিক সচেতনতার মাধ্যমে এটি নির্মূল করা সম্ভব নয়। তাদের মতে গেল কয়েক মাসে জঙ্গি বিরোধী নানা সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সব স্তরে গড়ে উঠেছে জঙ্গি বিরোধী জনমত, কিন্তু ঠেকানো যায়নি তাদের বিস্তার। আর তাই পরামর্শ বন্ধ করতে হবে জঙ্গিদের পেছনের রাজনৈতিক মদদ। এই জঙ্গিবাদের নিজস্ব একটা আদর্শ আছে এবং সেই আদর্শের পিছনে রাজনৈতিক শক্তি কাজ করছে। সেই রাজনীতিকে আপনি বাতিল না করতে পারছেন বা সেই রাজনীতিকে আপনি বিদায় না করতে পারছেন, ততদিন পর্যন্ত এই জঙ্গি তৎপরতা চলতে থাকবে। তিনি আরো বলেন, জঙ্গিবাদ এখন কোনো দেশের সমস্যা নয়, বৈশ্বিক সমস্যা। তাই এটি মোকাবিলায় বন্ধুপ্রতিম দেশগুলোর সহায়তা নেওয়ার পরামর্শও তার। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। যারা 75-এর পরে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে রাজনীতিতে আত্মপ্রকাশ করেছে তারাই ধর্মের নামে বিভিন্ন এলাকায় জঙ্গি হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার বিকেলে রাজধানীতে পুলিশের মাদক ও জঙ্গি বিরোধী এক সমাবেশে বক্তব্য রাখেন তিনি। একই অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক বলেন, জঙ্গি বিরোধী অভিযানে জঙ্গি নিহত হওয়ার পর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে দায়িত্বপূর্ণ মন্তব্য আশা করেন তারা। জঙ্গিকে কোনো অপরাধীকে আমরা মারতে চাই না, হত্যা করতে চাই না। আমরা প্রত্যেকটা জঙ্গি আস্তানা যখন ঘেরাও করি তাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে। তাদের পক্ষে যদি কোনো ব্যক্তি কথা বলেন এবং পুলিশের
ভূমিকাকে সমালোচনা করেন তাহলে কিন্তু ওই জঙ্গিরা কিন্তু উৎসাহিত হয়। একটা দেশের রাজনীতি থাকবে, বিভিন্ন দল থাকবে, মত থাকবে, কিন্তু কিছু কিছু বিষয়ে সকলের এক পথ হতে হবে। কোনো আইএস, কোনো আল কায়দার কোনো সংসদ নাই, এগুলি সবই আমাদের দেশের তৈরি জঙ্গি। আমাদের মেধাবী ছাত্রদের, আমাদের মেধাবী সমাজসেবীদের হাতের রোগ, পায়ের রোগ কেটে তাদের আত্মপ্রকাশ করেছে। এই তারাই বিভিন্ন নামে, কখনো বুঝি, কখনো নাম হরকাতুল ইসলাম, আনসারুল্লাহ বাংলা টিম, কিংবা আনসারুল ইসলাম, কিংবা নতুন জেএমডি, এগুলি একই সুতায় গাঁথা, এগুলি কোনো বিদেশ থেকে আসেনি। শনিবারের বর্ধিত সভার মধ্য দিয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। আগামীকালের যে বর্ধিত সভা, এই বর্ধিত সভা আমাদের নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দিক ও নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং এর মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনের প্রস্তুতির সর্বাত্মক অগ্রযাত্রা শুরু করি। পরগাছা আগোছা যাতে দলে ঢুকতে না পারে এ ব্যাপারে আমি সকলের সহযোগিতা চাইছি, কারণ আমরা এই সদস্য সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পরগাছা মুক্ত আমরা করতে চাই। আওয়ামী লীগ জনগণের অধিকার কেড়ে নেয় গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে সামনে ছিল, সেই আওয়ামী লীগের হাতেই আজকে মুক্তিযুদ্ধের চেতনা পদদলিত হয়েছে, আওয়ামী লীগের হাতেই আজকে গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে, আওয়ামী লীগের হাতেই আজকে মানুষের অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। প্রবাসের সময় আরো থাকছে। ঝিনাইদহের শৈলকুপায় অগভীর নলকূপ দিয়ে পানি উঠছে না, শুকিয়ে গেছে নদী ও খালও। তীব্র পানি সংকটে এলাকার মানুষ। এখন থেকে রাস্তায় নো পার্কিং লিখে কোনো ধরনের সাইনবোর্ড রাখা যাবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেন, যারা এ ধরনের সাইনবোর্ড রেখেছেন তাদের 1 সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলতে হবে। শুক্রবার সকালে বুয়েটের সেন্ট্রাল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। মেয়র বলেন, 2019 সালের জুনের মধ্যে শহরকে সুন্দর ও নিরাপদ করতে কাজ করছে উত্তর সিটি কর্পোরেশন। ঢাকা শহরে পাবলিকের কোন রাস্তার উপরে আপনাদের কোনো নো পার্কিং দেখতে চাই না। জাস্ট 1 উইক টাইম। 2019 জুনের মধ্যে আমরা ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে কোনো ড্রেন, কোনো রাস্তা, লাইটিং, এলইডি লাইটিং, সিকিউরিটি, সিসি ক্যামেরা সিকিউরিটি, ভালো ফুটপাথ, গ্রিন ঢাকা, অনেক বলতে পারবো, আমি বলছি না, শুধু সামারি করছি। গ্রিন ঢাকা করা, সেটিকে গাছ লাগানো, সেটিকে ছাদে গাছ লাগানো, সেটিকে রাস্তায় গাছ লাগানো, সমস্ত কাজ আমরা হাতে নিয়েছি। ৭১ পরবর্তী কিছু স্বার্থান্বেষী মহল দেশের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করতেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে মন্তব্য করে প্রধান বিচারপতি এসকে সিনহা বলেছেন, সেই অপশক্তি এখন সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। শুক্রবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে একটি মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ৭১ সনে যেসব আমরা সারা পৃথিবীতে কোনো মুক্তিযুদ্ধে এত প্রাণ দিতে হয়নি, যেটা আমরা মাত্র 9 মাসে 30 লক্ষের রক্ত আমরা দিয়েছিলাম। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়েছিল, সেখানে কিন্তু কোনো ভেদাভেদ ছিল না। কিন্তু মাঝে কিছু স্বার্থান্বেষী মহল এটাকে দেশের স্বাধীনতাকে বুলুণ্ঠিত করার জন্য, আমাদের জাতির জন্য বঙ্গবন্ধুর যে সারা দিনের স্বপ্ন ছিল সেটাকে বুলুণ্ঠিত করার জন্য ওনাকে সপরিবারে হত্যা করে তারা ক্ষান্ত হয়নি, দেশে সাম্প্রদায়িক রাজনীতি চালু করেছিল। রাজধানীতে শুরু হয়েছে 3 দিনব্যাপী বাংলাদেশ জেনোসাইড অ্যান্ড জাস্টিস শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। শুক্রবার বিকেলে আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সহ বিদেশি অতিথিরা।
উদ্বোধনী দিনে বক্তারা বাংলাদেশের গণহত্যা এর নেপথ্যের ঘটনা ও পরবর্তীতে দোষীদের বিচার নিয়ে আলোকপাত করেন। 9টি দেশের 19 জন ও বাংলাদেশের 7 জন সম্মেলনে তাদের বক্তব্য উপস্থাপন করেন। এতে 150 অংশগ্রহণকারীর মধ্যে শিক্ষার্থী রয়েছেন 64 জন। উদ্বোধনী অনুষ্ঠানের পর ছিল সাংস্কৃতিক পরিবেশনা। আগামী 21শে মে শেষ হবে 3 দিনের এই সম্মেলন। পাবনায় প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর মামলায় ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল সহ 11 জনকে গ্রেফতার করা হয়েছে। পরে শুক্রবার দুপুরে তাদের পাবনা কারাগারে পাঠানো হয়। এদিন ভোরে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু ও ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে ভূমিমন্ত্রীর সমর্থক যুবলীগ নেতা রাজীব সরকার এবং মন্ত্রীর ছেলে তমালের নেতৃত্বে ঈশ্বরদী শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়। একই সময় উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের বিশ্বাসকে মারধরের পর তার বাড়িতে ভাঙচুর চালায় হামলাকারীরা। এ ঘটনায় গতরাতে জুবায়েরের বাবা মুক্তিযোদ্ধা আতিয়ার বিশ্বাস বাদী হয়ে তমালকে প্রধান আসামি করে 24 জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তমাল সহ 11 আসামিকে গ্রেফতার করা হয়। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। বঙ্গবন্ধুর ছবি, তার পরিবারের ছবি পর্যন্ত তারা রাখে নাই, কিন্তু মাননীয় ভূমিমন্ত্রীর ছবিটা রেখে দিছে তারা। মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতির জনকের চেয়ে বড় কি উনি? ভূমিমন্ত্রী পুত্র তমাল শরীফ এবং এই খুনি আলম হত্যা মামলার প্রধান আসামি রাজীব সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার বাড়িতে এরা কয়েকবার হামলা করছে, এই দিয়ে 3 বার হলো। হাজার হাজার মানুষের সম্মুখে তারা এই ঘটনাটা ঘটিয়েছে। সন্ত্রাসী যেই হোক না কেন, আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবার প্রবাসের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, টাইমস স্কয়ারে ফুটপাথে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। মেয়রের এই বক্তব্যের পর স্বস্তি বোধ করছেন প্রবাসী বাঙালিরা। তবে টাইমস স্কয়ারের ঘটনা যাই হোক, শহরের সার্বিক নিরাপত্তা জোরদারে তৎপর ভূমিকা নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবারের ওই ঘটনায় 1 জন নিহত ও 23 জন আহত হন। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। বৃহস্পতিবার বেলা 12টার দিকে ম্যানহাটনের টাইমস স্কয়ারে বার্গেন্ডি রঙের হোন্ডা সিডান মডেলের একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে ফুটপাতে উঠে পড়ে এবং একটি পোলের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই 18 বছর বয়সী তরুণী এলিসা এলসম্যান নিহত ও বেশ কয়েকজন পথচারী আহত হয়। নিহত এলিসা মিশিগান থেকে নিউ ইয়র্কে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে। ঘটনাস্থলে ধারণ করা ভিডিও ফুটেজে আহতদের রক্তাক্ত অবস্থায় রাস্তায় যন্ত্রণায় কাতরাতে দেখা গেছে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের জরুরি ভিত্তিতে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আমি এই রাস্তাটা কেবল পার হয়েছি, তারপর একটা গাড়ির সংঘর্ষের শব্দ শুনলাম। পরে দেখি অনেক মানুষ চিৎকার করছে, সাহায্য চাইছে। ঘটনার পরপরই গাড়িটির চালককে আটক করে পুলিশ। রিচার্ড রোজাস নামে 26 বছর বয়সী ওই মার্কিন নাগরিক মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। রিচার্ড মার্কিন নেভির সাবেক কর্মকর্তা বলে জানায় গণমাধ্যম। ঘটনার সঙ্গে সন্ত্রাসী যোগ থাকতে পারে এমন সন্দেহ থেকে শুরুতে তা খতিয়ে দেখার কথা বললেও পরে একে দুর্ঘটনা হিসেবে নিয়ে তদন্ত পরিচালনার কথা জানায় পুলিশ। এরই মধ্যে টাইমস স্কয়ার ও আশেপাশের এলাকায় লোকজনের চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওই গাড়িটি বেপরোয়া গতিতে ওয়েস্ট 42 স্ট্রিট থেকে 45th স্ট্রিট পর্যন্ত এগিয়ে গিয়ে একটি পোলের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। ঘটনাটি এত দ্রুত হয়েছে যে কেউ বুঝে উঠতে পারেনি। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে কোনো সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন মেয়র বিল ডি ব্লাজিও। এ সময় তিনি হতাহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। এর সঙ্গে আপাতত সন্ত্রাসের কোনো যোগ মেলেনি। রিচার্ডের রেকর্ড থেকে জানা গেছে তিনি এর আগেও মাতাল অবস্থায় গাড়ি চালানোর দায়ে 2 বার গ্রেফতার হয়েছেন। তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেয়রের এমন বক্তব্যে স্বস্তি ফিরে এসেছে বাংলাদেশ কমিউনিটিতে। এই ঘটনা শোনার পরে এখন ভিতরে একটু স্বস্তি পাইতেছি, যেন এটা আসলে কোনো সন্ত্রাসী হামলা না বা এমন কোনো কিছু না, এটা আসলে একটা ড্রাঙ্ক লোকের কাজ না, এটা কোনো টেররিস্ট অ্যাটাক না, এটা একটা সিম্পল অ্যাক্সিডেন্ট। শুনে সেটা পরে আমি খুব স্বস্তি ফিল করলাম যে না, আমরা একটা বিপদ থেকে মুসলিমরা বেঁচে গেল অন্তত। ব্রিটেন, জার্মানি, সুইডেন এবং প্যারিসের ঘটনার পরে স্বভাবতই বিশ্বের সবচেয়ে ব্যস্ততম পর্যটন কেন্দ্র এই টাইমস স্কয়ারের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখানকার জনগণের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নগর প্রশাসন জানিয়েছেন।
শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, টাইমস স্কয়ার, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাহুবলী 2 দ্য কনক্লুশন ছবিতে মাতার পর এবার কলকাতায় বাহুবলী শাড়ি কেনার হিড়িক পড়েছে। শহরের সবচেয়ে ব্যস্ততম বাজার নিউ মার্কেটের এক ব্যবসায়ী নিজ উদ্যোগে এই শাড়ি তৈরি করে এর নাম দিয়েছেন বাহুবলী। ছবিটির জনপ্রিয়তা থেকেই এই উদ্যোগ নেন তিনি। প্রথম দফায় কয়েকশো শাড়ি বিক্রির পর আরও শাড়ি তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়। খুব আগ্রহের সঙ্গে শাড়ি ক্রয়ের কথা জানান ক্রেতারা। যেহেতু আমি শাড়িতে এসে গেছি, এটা আমরা আগের থেকে বাহুবলী 2 দেখার জন্য আমি কলকাতায় আসছি। আর বাহুবলী শাড়িটা মেনলি নিচ্ছি হচ্ছে আমার বাহুবলীকে অনেক বেশি ভালো লাগে। বাহুবলী ছবিটা আমারও খুব ভালো লেগেছে। আর এই শাড়িটা আমাদের বাসায় ফাংশন আছে, তার জন্য আমি এটা কিনতেছি। আর আমরা সবাই আর কি পরবো একসাথে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মানুষ তীব্র পানি সংকটে ভুগছে। এলাকার অগভীর নলকূপ দিয়ে পানি উঠছে না। নদী ও খাল শুকিয়ে যাওয়ায় সেচ পাম্পও অকেজো হয়ে পড়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, বৃষ্টিপাত কম ও পানির স্তর নিচে নেমে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শৈলকুপা উপজেলার অধিকাংশ ইউনিয়নে হস্তচালিত নলকূপ দিয়ে পানি উঠছে না। পানির অভাবে জনজীবন বিপর্যস্ত। খাবার পানি থেকে শুরু করে দৈনন্দিন কাজে পানির তীব্র সংকট। সেচ পাম্প দিয়ে পানি না ওঠায় ফসলি জমিতেও প্রয়োজনীয় সেচ দেয়া যাচ্ছে না। এই অবস্থায় সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন স্থানীয়রা। টিউবওয়েলে চাপ দিতে দিতে তবু পানি ওঠে না, অল্প অল্প ওঠে। গত বছর যাই হোক একটু একটু করে উঠতো, এবার অধে পানি উঠছে না। পাট তো মার গেলই, এখন তো খালে পানিটা দিত, খালি তো আমরা ধান টান নাগায় খেয়াটা বাঁচতে পারতাম। তবে জনপ্রকৌশল অধিদপ্তর পানি সংকট নিরসনে উপজেলায় গভীর নলকূপ বসানোর আশ্বাস দিয়েছে। তারা সিস্টেম নলকূপ, সেই নলকূপগুলো 50 ফিট গভীরতা থেকেও পানি উত্তোলন করা সম্ভব। বিভিন্ন প্রকল্প থেকেও আমরা বর্তমানে শৈলকুপা উপজেলার জন্য তারা সিস্টেম নলকূপ দেওয়ার জন্য অনুরোধ করতেছি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় 14টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে 10টি ইউনিয়ন সহ একটি পৌরসভায় প্রায় 20,000 নলকূপ দিয়ে পানি উঠছে না। সময় সংবাদ, ঝিনাইদহ। দেশের বাইরের খবর। উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলার তদন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সুইডেন। শুক্রবার দেশটির পাবলিক প্রসিকিউশনের পরিচালক ম্যারিয়ানে স্টকহোমের ডিস্ট্রিক্ট আদালতে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানির মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেন। অ্যাসাঞ্জের আইনজীবী স্টকহোম আদালতে তার ওপর থেকে ইউরোপে গ্রেফতারি পরোয়ানা উঠিয়ে নেয়ার আবেদন জানানোর কিছুদিন পরই এই সিদ্ধান্ত এলো। শিগগিরই তার উপর থেকে গ্রেফতারি পরোয়ানাও উঠিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে গণমাধ্যম। তবে লন্ডনের মেট্রোপলিটন সার্ভিস জানিয়েছে এখনো অ্যাসাঞ্জকে গ্রেফতারের আদেশ রয়েছে। ইকুয়েডর দূতাবাস থেকে বের হলেই আদালতে আত্মসমর্পণ না করার অভিযোগে তাকে গ্রেফতার করা হবে। সুইডেনে ধর্ষণ মামলা হওয়ার পর 2012 সাল থেকে অ্যাসাঞ্জ লন্ডনে ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন। তার আশঙ্কা, তিনি সুইডেনে ফিরলে দেশটি তাকে যুক্তরাষ্ট্রের কাছে সমর্পণ করতে পারে। হাজার হাজার মার্কিন গোপন তথ্য ফাঁসের জন্য অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রের বিচারের মুখোমুখি হতে পারেন বলে জানিয়েছে গণমাধ্যম। খেলার খবর। আবারও পুরনো চেহারায় ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজ। 1.5 বছর পর ওয়ানডেতে পেয়েছেন 4 উইকেট। মুস্তাফিজের ফেরার দিনে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। 17টি ম্যাচে মুস্তাফিজের উইকেটের সংখ্যা এখন 42টি। অল্পের জন্য 5 উইকেট না পেলেও ম্যাচ সেরার পুরস্কার গেছে দ্য ফিজের ঝুলিতেই। এদিকে মুস্তাফিজের দাপটের দিনে 2 উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন অধিনায়ক মাশরাফিও। আইপিএলের আগের আসরের রাজা তিনি। 16 ম্যাচে নিয়েছেন 17টি উইকেট। সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপাও উপহার দিয়েছেন তিনি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কিন্তু পরের মৌসুমেই হিরো থেকে জিরো। সুযোগ পেয়েছেন মাত্র একটি ম্যাচে। ঝুলিতে যোগ হয়নি কোনো উইকেট। শূন্য হাতে ফিরেছেন আইপিএল থেকে। মাঝে ইনজুরির করাল আঘাত সহ্য করেছেন। তিল তিল করে আবারও নিজেকে গড়ে তোলার জন্য চালিয়েছেন অবিরাম সংগ্রাম। তবুও দমে যাননি এক চুল। আইপিএলে ব্যর্থতার পর বাতাসে গুঞ্জন ভাসছিল। তবে কি শেষ হয়ে গেছে মুস্তাফিজের কাটারের ভেলকি? সমালোচকদের নিজের আগমনী বার্তাটা মুস্তাফিজ পৌঁছে দিলেন ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে 2 উইকেট তুলে নিয়ে। তার বিধ্বংসী কাটারে যে মরচে পড়েনি তাফিজ আইরিশদের হারে হারেই বুঝিয়ে দিলেন পরের ম্যাচে। মেলাহাইডে যেন আবারও পুনর্জন্ম হলো মুস্তাফিজের। শুরুটা নিজের প্রথম ওভারের 3য় বলে পল স্টার্লিং এর উইকেট দিয়ে। দ্বিতীয় স্পেলে এসে জ্বলে ওঠার আগেই থামিয়ে দেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নেইল ওব্রায়ানকে।
পরের শিকার মাত্র 10 রান করা আরেক ভাই কেভিন ওব্রায়ান। দুই ভাইয়ের সঙ্গে ঝুলিতে পড়েছেন গ্যারি উইলসনের উইকেট। ক্যারিয়ারের 17টি ম্যাচে মোস্তাফিজের সংগ্রহ এখন 42টি উইকেট। সবশেষ 5 উইকেট পেয়েছিলেন 1.5 বছর আগে 2015 সালে। দীর্ঘদিন পর চতুর্থবারের মতো 5 উইকেট পাওয়ার প্রত্যাশা জাগিয়েও শেষ পর্যন্ত পারেননি দ্য ফিজ। কিন্তু তাতে কি, আইরিশদের 181 রানে গুড়িয়ে দিয়ে ফর্মে ফিরেছেন মোস্তাফিজ। এতেই খুশি দেশের ক্রিকেট প্রেমীরা। প্রিয় সতীর্থের জ্বলে ওঠার দিনে আলো ছড়িয়েছেন মাশরাফিও। ডকরেল ও পিটার চেজের উইকেট নিয়ে আগের ম্যাচের ব্যর্থতা পুষিয়ে দিয়েছেন ম্যাশ। পারভিন আক্তার, সময় সংবাদ। ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ায় আসলে চ্যাম্পিয়ন হবার সম্ভাবনাও উকি দিচ্ছে বাংলাদেশের জন্য। তবে এর জন্য অনেক যদি কিন্তুর ওপর ভরসা করতে হবে টাইগার ভক্তদের। আসলে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, যে ম্যাচ শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ফলাফলের মুখ দেখেনি। পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলেও তৃতীয় ম্যাচে এসে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। তাই এখন পর্যন্ত 1 জয় ও 1 হার সহ 6 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। আর 2 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। এদিকে 3 ম্যাচে 2 হার সহ 2 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে স্বাগতিক আয়ারল্যান্ড। আইরিশরা যদি তাদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পায় আর টাইগাররা তাদের শেষ ম্যাচে কিউইদের হারিয়ে দেয়, তবেই আসরের চ্যাম্পিয়নের ট্রফি হাতে নেবে ম্যাশ বাহিনী। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। And that's it. A victory by 8 wickets in just the 28th over. আয়ারল্যান্ডকে গুড়িয়ে দিয়ে দাপুটে জয় বাংলাদেশের। ত্রিদেশীয় সিরিজে আইরিশদের বিপক্ষে 8 উইকেটের বিশাল ব্যবধানে জিতল টাইগাররা। চলতি মাসে প্রথম 15 দিনের রেকর্ড পরিমাণ ভোগ্যপণ্য আমদানি। খাতুনগঞ্জে কমছে রমজানের অত্যাবশ্যকীয় পণ্যের দাম। প্রভাব পড়বে সারা দেশে। অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। বিকেলের পরীক্ষা স্থগিত, পরীক্ষার্থীদের ক্ষোভ। ঝালকাঠিতে চুরির অপরাধে বস্তায় ভরে 10 বছরের শিশুকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ। 2 জন গ্রেফতার। চট্টগ্রামে চোর সন্দেহে এক শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। এবং একের পর এক অভিযানেও থামানো যাচ্ছে না জঙ্গি তৎপরতা। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় গ্রেফতারের দিকে নজর পুলিশের। রাজনৈতিক মদদ বন্ধের তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।